You are watching Magic Box Entertainment. নিজের গণ্ডি পেরিয়ে সব কিছুকে জানার, সব জটিলতার সমাধান খোঁজার নেশা মানুষের জন্মাবধি। তাই তো বিপদ জেনেও মানুষ ছুটে গেছে সারা পৃথিবীর কোনায় কোনায়। আজ সে শুধু পৃথিবী নয়, চায় মহাজাগতিক সব রহস্য চাক্ষুষ করতে, তাকে জয় করতে। আবার কখনো কখনো প্রকৃতি এবং পরিস্থিতি মানুষকে দাঁড় করায় দুর্জয়ের সামনে। তবু মানুষ হার মানে না, সে লড়াই করে সব প্রতিকূলতার বিরুদ্ধে। আপনাদের তথা মানুষের এই আজন্ম অ্যাডভেঞ্চারের নেশাকে গল্পে গল্পে আরও একটু প্রশ্রয় দিতে আমাদের এবারের নিবেদন অ্যাডভেঞ্চার গল্প নির্জন দ্বীপের রহস্য, দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। আশা করি বরাবরের মতো এবারও আপনাদের ভালোবাসা আমরা পাব। এই গল্পের আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার গল্প নির্জন দ্বীপের রহস্য, অন্তিম পর্ব। গুহাটা দেখে মনে হয়েছিল এখানে থাকা যাবে, কিন্তু দূরে ওই জংলি মানুষদের দেখে মনে সংশয় তৈরি হলো। এপারে এই বিকট দর্শন জন্তুটা যদিও বা প্রাণ ভিক্ষা দেয়, ওই জংলি মানুষরা কিছুতেই আমাদের ছাড়বে না। কি করব তা নিয়ে মনে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি আর তিয়াশা নিজেদের আস্তানার দিকে রওনা হলাম। কষ্ট করে তৈরি করা আস্তানা ছেড়ে এই গুহায় এসে উঠব কি না সে বিষয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। আমার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। যে জন্তুটাকে আমরা দেখেছি সেটা যে মাংসাশী, সে বিষয়ে কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাইনি। আর এই জঙ্গলে খুব একটা অন্য প্রাণী নেই। এমন জঙ্গলে কোনো মাংসাশী প্রাণীর বেঁচে থাকার কথা নয়, অর্থাৎ ওই প্রাণীটা সম্ভবত মাংসাশী নয়। আমার এই আন্দাজ যদি সঠিক হয় তবে এটুকু ধরে নেওয়া যেতেই পারে যে পাহাড়ের ওপারে থাকার চেয়ে এপার অনেক অংশে নিরাপদ। নিজেদের মাচায় ফিরে এসে দিনের বাকি অংশটুকু সাধারণভাবেই কাটল। বর্ণনা করার মতো কোনো ঘটনা ঘটেনি। সৌভাগ্যক্রমে গতকাল খাওয়ার জন্য একটা মাছ জুটেছিল। আজ পুনরায় সেই গাছের ফল খেয়েই কাটাতে হলো। এই কদিন ধরে যা যাতায়াত আমরা করেছি তা সবটাই উপকূল বরাবর। একটু ভিতরের দিকে ঢুকে দেখতে হবে কিছু পাওয়া যায় কি না। তবে সাবধানে, কারণ ওই জন্তুটাও আশেপাশেই কোথাও থাকতে পারে। সেদিন রাতটাও নিরিবিলিভাবেই কেটে গেল। পরদিন সকালে উঠে দুজনে মিলে বেরিয়ে পড়লাম জঙ্গলের ভিতরের দিকটা ঘুরে দেখবার জন্য। শক্ত দেখে দুখানা মোটা সোটা লাঠি দুজনের হাতে। আসলে রসালো ফল খেয়ে গলা ভিজছে ঠিকই, কিন্তু পরিচ্ছন্ন জলের অভাব বোধ করছি। ভিতরে গিয়ে কোথাও যদি কিছু পাওয়া যায় সেই খোঁজ করব। আর তাছাড়া অন্যান্য জন্তু যদি কিছু দেখতে পাই, বা যদি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কোনো কিছু চোখে পড়ে, সেই উদ্দেশ্যেই এই যাত্রা। মিনিট 5-7 এগোনোর পর এক জায়গায় বেশ কিছু কলা গাছ চোখে পড়ল। গাছগুলোর রং গাঢ় সবুজ এবং বেশ লম্বা লম্বা। দেখে যতদূর মনে হলো বিচি কলার গাছ।
আরেকটু এগিয়ে কয়েকটা গাছে দেখলাম কলা হয়েছে, কিন্তু আমার আন্দাজ সঠিক ছিল, বিচি কলাই বটে। অনেক কষ্টে এক কাঁদি পাকা কলা পারলাম, কিন্তু সেই কলা খাওয়া আরেক ঝামেলা। জায়গাটায় নিশানা তৈরি করে কলার কাঁদিটা রেখে গেলাম, ফেরার পথে নিয়ে যাব। যতই হোক এই অসময়ে যা পাওয়া যায় তাই অনেক। যত জঙ্গলের ভিতরে প্রবেশ করছি তত আমার মনের ধারণা দৃঢ় হচ্ছে। দু একটা অচেনা পাখি, কিছু পোকামাকড় আর কয়েকটা ধেড়ে ইঁদুর ছাড়া আর কোনো প্রাণী নজরে পড়েনি। যদি ওই জন্তুটা মাংসাশী হয়, তবে এমন একটা জায়গায় তার বেঁচে থাকা অসম্ভব। অবশ্য একথাও ঠিক, আমাদের সঠিক অবস্থান এখনও জানি না। হতে পারে এখানে কিছু নেই, অন্য কোথাও রয়েছে, এবং দিনের বেলায় জন্তুটা সেখানেই থাকে। আমরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি ঠিকই, তবে ইন্দ্রিয় সজাগ হয়ে রয়েছে। কোনো রকম বিপদের আভাস পেলেই যেন আমরা সতর্ক হতে পারি। সত্যি বলছি, একঘেয়ে ফল খেয়ে খেয়ে আমি এক প্রকার অস্থির হয়ে উঠেছিলাম। ঘুরতে ঘুরতে আমার মরণপণ চেষ্টা ছিল যেন অন্য কোনো ধরনের খাবার জোগাড় করতে পারি। হাঁটতে হাঁটতে খুব ভুল যদি না হয়, তবে কমপক্ষে 2.5-3 কিলোমিটার পথ চলে এসেছি। সামনে ঝোপঝাড় বেশ উঁচু হয়ে রয়েছে, তার ওপারে মনে হলো ফাঁকা কতকটা জায়গা। এগিয়ে গেলাম সেদিকে, আর সামনে যা দেখতে পেলাম তাতে মন খুশি হয়ে উঠল। একটা জলাশয় স্বচ্ছ জলে টইটুম্বুর হয়ে আছে। কোনো কিছু ভাবার বা নিজেকে সংবরণ করার মতো মানসিক স্থিতি সেই সময় আমার ছিল না। ঝোপঝাড় পার করে জলাশয়ের পাড় বেয়ে নেমে দুহাতে করে জল তুলে প্রাণ ভরে আকণ্ঠ পান করলাম। তিয়াশাও একই কাজ করল। কিন্তু দুর্ভাগ্য এটাই, এই জল যে আমাদের আস্তানায় নিয়ে যাব তেমন কোনো পাত্র আমাদের কাছে নেই। এর জন্য একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। যাই হোক, জলপান করার আগে পর্যন্ত শরীর বড় ক্লান্ত লাগছিল। ভেবেছিলাম এবার ফিরতি পথ ধরব। তবে জলপান করার পর শরীর অনেকটাই চনমনে হয়ে উঠল। দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম আরও যাব আমরা। একবার চেষ্টা করব ভালো করে খুঁজে দেখার। সময়ের সঠিক আন্দাজ নেই, তবু কমপক্ষে 2.5-3 ঘন্টা ধরে আমরা চললাম। একসময় জঙ্গলের ঘনত্ব ধীরে ধীরে কমে এলো। সামনে চোখে পড়ল সমুদ্র তট এবং তার ওপারে অসীম সমুদ্র। এমনটা দেখার পর একটা ভাবনা মনে উঁকি দিল। সম্ভবত আমরা যেখানে বন্দী হয়েছি সেটা কোনো ছোট দ্বীপ, এবং সেই দ্বীপ একটা সামান্য উঁচু পাহাড় দিয়ে দ্বিখণ্ডিত, যার একপাশে জংলি মানুষের বসবাস। কিছুটা হতাশ মনে ফিরতি পথে দুজনে রওনা হলাম। এখান থেকে যে কি করে ফিরে যাব তা বুঝে উঠতে পারছি না। গাছের ডাল সেই সঙ্গে কলা গাছ একত্র করে একটা ভেলা বানিয়ে ভেসে পড়ার চিন্তা কয়েকবার মাথায় এলো বটে, কিন্তু তেমনটা করলে সেটা ছেলে মানুষই ছাড়া আর কিছুই হবে না। যে সমুদ্রের বুকে অত বড় জাহাজ কাগজের নৌকার মতো, সেখানে এমন একটা ভেলা আমাদের মৃত্যুকেই ত্বরান্বিত করবে। আমরা যেভাবে যেভাবে এখানে এসে পৌঁছেছি সেভাবেই ফিরে চলেছি নিজেদের আস্তানার দিকে। একসময় পৌঁছালাম সেই জলাশয়ের কাছে। তারপর সেই কলা গাছের কাছে পৌঁছে দেখি এই সময়ের ব্যবধানে আমাদের কলার কাঁদি থেকে প্রায় অর্ধেক কলা কোনো প্রাণী খেয়ে গেছে। আমরা সতর্ক হলাম, হতে পারে এটা সেই জন্তু, আশেপাশে থাকলে অতর্কিতে আক্রমণ করতে পারে। অবশিষ্ট কলা কাঁদি সমেত কাঁধে করে নিয়ে চললাম আমি। অবশেষে যখন আস্তানায় এসে পৌঁছালাম তখন দিনের আলো ম্লান হয়ে এসেছে। সারা দিনের এই দীর্ঘ পরিশ্রমের ফলে শরীর অত্যন্ত ক্লান্ত হয়েছিল।
আমাদের রাজকীয় খাঁচায় ঢুকে শুয়ে পড়লাম টান টান হয়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুম এলো। কিন্তু বিপদের কি আর শেষ আছে? অন্ধকার যখন গাঢ় হয়ে উঠেছে, তখন ঘুমের মধ্যেই শরীরে কেমন অস্বস্তি অনুভব করলাম। গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। অনুভব করলাম মাথায় যন্ত্রণা। তিয়াশাকে বলতে ও আমার কপালে হাত দিয়ে আমার সন্দেহকে সম্মতি জানালো। অর্থাৎ জ্বর এসেছে। না আছে কোনো ওষুধ, না আছে কিছু। এই অজ্ঞাত বনবাসে কি হবে কে জানে। যদি অন্য কিছু হয়ে থাকে তবে রোগে মরে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না। 3 দিন ধরে টানা জ্বরের প্রকোপ রইল। তীব্র গা হাত পা ব্যথা, সেই সঙ্গে মাথা যন্ত্রণা। তিয়াশা উদ্বিগ্ন বিষণ্ণ মুখে আমার শুশ্রূষা করে চলল। একেবারে অজ্ঞাত একজন মানুষ, আজ সেই যে আমার পরম আত্মীয়। এই 3 দিনে আস্তানা ছেড়ে একবারের জন্যেও বাইরে বেরোয়নি। তিয়াশা শুধু 2 বার সামনের বাগান থেকে ফল নিয়ে এসেছিল। জ্বরের ঘোরে দ্বিতীয় রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। উত্তাল সমুদ্রের বুকে ভেলা নিয়ে আমি আর তিয়াশা ভেসে পড়েছি। আর ঠিক সেই দিনের মতো প্রচণ্ড ঝড় উঠেছে, উথাল পাথাল ঝড়। আমাদের ভেলা সেই ঝড় আর সমুদ্রের বিরাট ঢেউয়ের ধাক্কায় টাল সামলাতে পারছে না। দুর্যোগের ঘনঘটায় দিশেহারা আমরা দুজন। তৃতীয় দিন সকালে শরীর কিছুটা সুস্থ মনে হলো। ওকে সঙ্গে করে সামনেই কিছুটা ঘুরে এলাম। না, কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র হাঁটাচলা করে শরীরের অবশ ভাব কাটানোর জন্য। সেই জন্তুটাকে যে সেদিন দেখেছিলাম, তারপর থেকে সে যেন বেমালুম নিখোঁজ হয়ে গেছে। এই কদিনে তার আর কোনো গর্জন পর্যন্ত শুনতে পাইনি। এরপর দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। এর মাঝে বেশ কিছু কাজ আমরা করেছি। কিছুটা ভালো মাটি সংগ্রহ করে তা দিয়ে একটা বড় বাটির মতো বানিয়েছি। তারপর সেটা শুকিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে একটা পাত্রের মতো তৈরি করেছি। সেই পাত্রে অনায়াসে 4-5 লিটার জল ধরে যায়। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে দুজনে মিলে সেই জলাশয়ের ওখানে পৌঁছে পাত্রে করে জল নিয়ে আসি। তবে সেই জল আমরা খুব অল্প অল্প করে পান করতাম। চেষ্টা করতাম যতটা সম্ভব ফল খেয়ে তৃষ্ণা নিবারণ করার, কারণ জল এখানে সহজলভ্য নয়। কিন্তু আমাদের আস্তানার সামনেই রসালো ফল অঢেল রয়েছে। এর মাঝে আগুনে পুড়িয়ে আরও 2-1টা পাত্র তৈরি করেছি। আরও একটা বিরাট সমস্যা সমাধান করতে পেরেছি টানা কয়েকদিনের পরিশ্রমে। সমুদ্র তট থেকে কিছুটা ভিতরে, যেখানে ঢেউয়ের আঘাত এসে পৌঁছায় না, সেখানে দুজনে মিলে বালি সরিয়ে বেশ কিছুটা গর্ত তৈরি করেছি। বলা চলে একটা ছোটোখাটো পুকুর। তারপর বালি সরিয়ে সরিয়ে সমুদ্রের জলের সঙ্গে একটা যোগাযোগ। এর ফলে যেটা হয়েছে, মাঝে মাঝেই 2-1টা সামুদ্রিক মাছ আমাদের তৈরি কৃত্রিম জলাশয়ে ঢুকে পড়ে। তখন আমরা সেটাকে পাকড়াও করি। একেবারে মন্দ নয়, প্রায় প্রতিদিনই 1-2টো মাছ পাওয়া যায়। তার সঙ্গে কিছু চিংড়ি, লবস্টার ইত্যাদিও কপালে জোটে। ফলত একঘেয়ে ফল খাওয়ার হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া গেছে। জন্তুটা যেহেতু এদিকে আর আসছে না, তাই একরকম নিশ্চিন্তেই আছি বলা যায়। মানুষের স্বাভাবিক জীবন আর এমন সাধনশূন্য প্রকৃতির বুকে অস্তিত্বের লড়াই সম্পূর্ণ আলাদা। বাড়িতে যখন স্বাভাবিক জীবন কাটাই, তখন দিনান্তে অন্তত একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের সৌন্দর্য শুধরে নেওয়ার চেষ্টা করি। অথচ এখানে এত দিন ধরে রয়েছি, তবু একবারের জন্যেও মাথায় আসেনি নিজের চেহারার কথা। শুধুমাত্র চুলগুলো ময়লা হয়েছে বলে একটু অস্বস্তি হতো। একদিন জল আনতে গিয়ে সেই স্বচ্ছ জলাশয়ে নিজের প্রতিবিম্ব স্থির জলে দেখতে পেলাম।
সারা মুখে বিক্ষিপ্তভাবে গোঁফদাড়ি গজিয়েছে। জীবন সংগ্রামের ছাপ শরীরে স্পষ্ট। সত্যি বলছি, বিন্দুমাত্র দুঃখ হলো না, বরং নিজেকে মনে হলো আগুনে পোড়া লোহার মতো, যা আরও কঠিন, আরও দীর্ঘস্থায়ী। জীবন যেন আমাকে বেঁচে থাকার কঠিন লড়াই হাত ধরে একটু একটু করে শিখিয়ে দিচ্ছে। তবে একথাও সত্যি, এই পরিস্থিতিতে যদি আমি একা হতাম তবে হয়তো এতটা মনোবল পেতাম না। তিয়াশা সঙ্গে আছে বলেই সময় কেটে যাচ্ছে। প্রথম 2-3 দিন খেয়াল হয়নি ব্যাপারটা, তবে তারপরে অনুভব করি যে এভাবে চলতে থাকলে একসময় দিন, সপ্তাহ, মাসের হিসাব মনে রাখতে পারবো না। তাই হিসাব রাখার জন্য একটা মোটা গাছের গুঁড়িতে দাগ কেটে কেটে রাখতাম। এক একটা দিন এক একটা দাগ। নির্দিষ্ট মাসে যে কটা দিন তা পার হয়ে গেলে আবার নতুন করে দাগ দেওয়া শুরু। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনেই অভ্যস্ত হয়ে উঠেছি। প্রথম কয়েকদিন যে অস্থির ভাব আমাদের মনে ছিল তা এখন আর অনুভব করি না। তবে ফিরে যাওয়ার বাসনা যে ত্যাগ করেছি তা নয়। এখনও দুজনে সমস্ত কাজের মাঝে চাতকের মতো তাকিয়ে থাকি সমুদ্রের দিকে, যদি কোনো জাহাজ দেখতে পাই। দেখতে দেখতে প্রায় 2 মাস অতিক্রান্ত। একদিন ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা। দিন তখন প্রায় ফুরিয়ে এসেছে। আমরা সেই বাগানের পরে বিস্তীর্ণ বালুতটে দুজনে বসে আছি। হঠাৎ নজর গেল অনেকটা দূরে একটা জাহাজ, কিন্তু সেটা এতটাই দূরে যে একদম ছোট দেখা যাচ্ছে। আমরা দুজনে অনেক চিৎকার করলাম, লাফালাফি করলাম, যদি কোনোভাবে ওই জাহাজের মানুষরা আমাদের দেখতে পায়। কিন্তু সমুদ্রের হাওয়া এবং দূরত্বের কারণে আমাদের বাঁচার আর্তনাদ জাহাজ পর্যন্ত পৌঁছালো না। ক্লান্ত হয়ে দুজনেই মুষড়ে পড়লাম, কিন্তু মনে একটা নতুন আশা তৈরি হলো। একটা জাহাজ যখন চোখে পড়েছে তার অর্থ এদিকে কম হলেও জাহাজের আনাগোনা আছে। হয়তো সেগুলো দূর থেকে যাতায়াত করে বলেই আমাদের নজর এড়িয়ে গেছে এতদিন। এবার থেকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরেকটা ব্যবস্থা আমরা করব, তা হলো আগুন জ্বালিয়ে ধোঁয়ার বন্দোবস্ত করা। এমন চটজলদি আগুন জ্বালানোর মতো ব্যবস্থা আমাদের কাছে নেই। অতএব একটা কুণ্ড তৈরি করতে হবে, যেখানে সারা দিন রাত আগুন জ্বলবে। জাহাজ দেখতে পেলেই তার উপরে কিছু সবুজ কাঁচা লতাপাতা দিলেই ধোঁয়া তৈরি হবে। তাতে আমাদের দেখতে পাওয়ার সম্ভাবনা 100 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু তখন কি আর জানতাম এই ধোঁয়া আমাদের জন্য অন্য বিপদ ডেকে আনবে। পরদিনই আগুনের ব্যবস্থা করলাম। এখানে শুকনো ডালপালার অভাব তো নেই। মোটা মোটা ডাল একবার জ্বলতে শুরু করলে অনেকক্ষণ চলে যায়। সচরাচর সেই অগ্নিকুণ্ডে আমরা শুকনো পাতা দিই না, তার কারণ জ্বলন্ত পাতা উড়ে সেই জঙ্গলে কোথাও আগুন লাগতে পারে। মোটা কাঠের আগুন তুলনামূলক নিরাপদ। আরও বেশ কয়েকদিন পর দুপুরের দিকে হঠাৎ নজরে পড়ল অনেক দূরে একটা জাহাজ। সঙ্গে সঙ্গে আমরা অগ্নিকুণ্ডের উপরে কাঁচা লতাপাতা দিয়ে ধোঁয়া তৈরি করলাম। নিজেরাও চিৎকার করতে লাগলাম এবং সেই সঙ্গে লাফাতে লাগলাম যাতে আমাদের দিকে নজর যায়। কিন্তু ব্যর্থ প্রয়াস। জাহাজটা নিজের মতো ভাসতে ভাসতে চলে গেল। যখন সেটা প্রায় অস্পষ্ট হয়ে এসেছে, ঠিক সেই সময় আমাদের কানে এলো অস্পষ্ট একটা শব্দ। এই শব্দ যে কোনো মানুষের দ্বারা সৃষ্টি তা স্পষ্ট বুঝতে পারলাম। আমাদের আস্তানা থেকে অগ্নিকুণ্ডটা একটু দূরে। তিয়াশাকে নিয়ে সোজা গিয়ে উঠে পড়লাম মাচায়। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাইরে। আস্তানাটাকে ধীরে ধীরে এমনভাবে তৈরি করেছি যে বাইরে থেকে এখানে কি আছে বোঝা সম্ভব নয়। তবে ফাঁক ফোঁকর দিয়ে নিশ্চুপে বসে
বাইরে দৃষ্টি রাখা সম্ভব। প্রায় মিনিট 10 বাদে যা দেখলাম তাতে বিপদের আশঙ্কা যে আরও ঘনীভূত হয়েছে তা স্পষ্ট হয়ে গেল। পাহাড়ের ওপারে যে উলঙ্গ জংলি মানুষদের আমরা দেখেছিলাম তাদের কয়েকজন মিলে উপস্থিত হয়েছে অগ্নিকুণ্ডের কাছাকাছি। ওটা দিয়ে এখনও গলগল করে ধোঁয়া আকাশের দিকে উঠছে। ওদের দলে সব মিলিয়ে 12 জন মতো রয়েছে। তার মধ্যে একজনের মাথায় দেখলাম কোনো একটা বড়সড় জন্তুর করটি বাঁধা। তার হাবভাব দেখে মনে হলো লোকটা সম্ভবত ওই দলের সবচেয়ে ক্ষমতাধর। ওরা ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা সরজমিনে দেখতে লাগলো। একটা সন্দেহ যে ওদের মনে উঁকি দিয়েছে তা ওদের আচরণে স্পষ্ট। সম্ভবত ওই ধোঁয়া এবং আমাদের চিৎকার চেঁচামেচি ওদেরকে ডেকে এনেছে। আমরা রীতিমতো আতঙ্কিত হয়ে ওদের কার্যকলাপ নিরীক্ষণ করছি। তবে একটা বিষয় দেখলাম, অগ্নিকুণ্ডের খুব কাছে কেউ যাচ্ছে না। মনে হলো ওরা ভয় পাচ্ছে ওটাকে। কেমন একটা আশ্চর্য ভাব রয়েছে ওদের অভিব্যক্তিতে, যেন নতুন কিছু একটা দেখছে ওরা। 2-1 জনকে দেখলাম ফলের গাছ থেকে ফল ছিঁড়ে খেতে লাগলো। ওই লোকটার মাথায় যে করটিটা বাঁধা সেটা বেশ বড়। বেলা যখন প্রায় পড়ে এসেছে, সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে, তখন ওরা ফিরতি পথ ধরল। আমরাও সতর্ক দৃষ্টিতে ওদের গতিবিধির দিকে তাকিয়ে রইলাম। যখন নিশ্চিন্ত হলাম যে ওরা অনেক দূরে চলে গেছে, তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু যে বিষয়ে এতদিন এক প্রকার নিশ্চিন্ত ছিলাম, সেই বিষয়ে দুশ্চিন্তা আমাদের পেয়ে বসল। সত্যি তো, প্রায় 2 মাস ধরে আমরা এখানে আছি, অথচ একটি বারের জন্যেও ওই জংলি মানুষদের এদিকে দেখতে পাইনি। সম্ভবত আমাদের ভুলের কারণেই আজ ওরা এখানে এসে উপস্থিত হয়েছে। ওদের মনে সন্দেহ তৈরি হয়েছে, সেই সঙ্গে খোঁজ পেয়েছে ফলের বাগানের। অতএব ওরা যে আবার এদিকে আসবে কখনো, একথা নিশ্চিতভাবে বলা যায়। এতদিন যেমন নিশ্চিন্তভাবে জঙ্গলের ভিতরে গিয়ে কলা, জল ইত্যাদি সংগ্রহ করে আনতাম, এরপর থেকে তা বন্ধ হয়ে গেল। দিনের বেলায় একান্ত প্রয়োজন ছাড়া কোনোভাবেই আমরা বাইরে বেরোই না। শুধু সতর্ক দৃষ্টি রেখে মাঝে মাঝে অগ্নিকুণ্ডটার কাছে পৌঁছে ওটাকে জ্বালানি দিয়ে জ্বালিয়ে রাখি। যাওয়ার আগে ভালো করে চারদিকে খেয়াল করি কেউ কোথাও আছে কি না। 3-4 দিন পর আবার একবার জংলি মানুষদের দল এখানে এলো। আজ অবশ্য অগ্নিকুণ্ডটাকে খুব বেশি আমল না দিয়ে ফলের বাগান থেকে বেশ কিছু ফল সংগ্রহ করে ফিরে গেল। সেই যে বিকট জন্তুটাকে দেখেছিলাম, সেটা যে কোথায় বেমালুম গায়েব হয়ে গেল কে জানে। তারপর থেকে আর কোনো সাড়া শব্দ শুনতে পাই না। এরপর এলো সেই বিশেষ দিন। সেই দিনটার কথা আমি বা তিয়াশা আমৃত্যু ভুলতে পারবো না। দুপুরের পরে দুজনে আমাদের আস্তানায় চুপচাপ বসে আছি। মাঝে মাঝেই ফাঁক ফোকর দিয়ে বাইরে সতর্ক দৃষ্টি রাখছি। সত্যি কথা বলতে একরকম হতাশা আমাদের দুজনের মনেই গাঢ় হয়ে জমে উঠেছে। হয়তো আমাদের পরিণতি মৃত্যু ছাড়া কিছুই নয়। যেভাবে দিন দিন এদিকে জংলি মানুষদের আনাগোনা বাড়ছে, তাতে খুব বেশি দিন যে এভাবে আত্মগোপন করে থাকতে পারবো সে আশা একেবারেই নেই। উদ্ধার পাওয়ার সম্ভাব্য উপায়গুলো নিজেদের মধ্যে আলোচনা করছি। বলা বাহুল্য, আমাদের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা দুজনে যে অপরিচিত সে ভাবনা মন থেকে সম্পূর্ণ মুছে গেছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ আবার একটা ফাঁক দিয়ে সমুদ্রের দিকে তাকাতেই মনে আশা জেগে উঠল। একটা নৌকা,
তবে এ যাবৎ যতগুলো জাহাজ এখান থেকে গেছে, এই নৌকাটা সবচেয়ে নিকট থেকে ভেসে যাচ্ছে। কোনোভাবে যদি দৃষ্টি আকর্ষণ করতে পারি, তবে সম্ভাবনা আছে ওরা আমাদের দেখতে পাবে। দুজনে মিলে সন্তর্পণে নামলাম আস্তানা থেকে। তারপর অগ্নিকুণ্ডের কাছে পৌঁছে কাঁচা লতাপাতা তার উপরে ফেলে দিলাম। তৈরি হলো সাদা ধোঁয়ার স্তম্ভ। মনে সংশয় ছিল যে শুধুমাত্র ধোঁয়া নয়, আগেরবার জঙ্গলি মানুষ এসে পড়ার পিছনে আমাদের চিৎকার অন্যতম কারণ ছিল। তাই এবার কোনো চিৎকার করলাম না, শুধু দুজনে লাফিয়ে লাফিয়ে হাত নাড়তে লাগলাম। সে আমাদের সৌভাগ্য ছাড়া আর কি। নৌকার লোকজন আমাদের দেখতে পেল হয়তো। এটা আন্দাজ করলাম নৌকাটার কাছে এগিয়ে আসা নজরে পড়তে। ধীরে ধীরে নৌকাটা এগিয়ে আসছে। তবে ওটা সেই মুহূর্তে আমাদের কাছে নৌকা ছিল না, ছিল দেবতার দূতের মতো। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিয়াশাও কাঁদতে শুরু করেছে। তবে এই অশ্রু আনন্দের। এমন সময় হঠাৎ শুনতে পেলাম সেই জঙ্গলি মানুষদের কোলাহলের শব্দ। তাকিয়ে দেখি ওরা আর 400-500 মিটার দূরে দল বেঁধে ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। মুহূর্ত মাত্র অপেক্ষা করা বিপজ্জনক। নৌকা যখন একবার আমাদের সন্ধান পেয়েছে এবং আমাদের উদ্ধারের জন্য এগিয়ে আসছে, তখন আর অপেক্ষা কিসের? দুজনে মিলে ছুটতে শুরু করলাম সমুদ্রের দিকে। যখন ছোটা অসম্ভব হয়ে উঠল, তখন ঝাঁপিয়ে পড়লাম। সাঁতার কেটে এগিয়ে চললাম নৌকার দিকে। আমরা যখন প্রায় 150-200 মিটার চলে এসেছি, তখন ওই জঙ্গলি মানুষেরা জলের কাছে এসে পৌঁছালো। জলে ভাসতে ভাসতে একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম। জঙ্গলি মানুষেরা হাঁটু জল পর্যন্ত এগিয়ে এলো ঠিকই, কিন্তু তারপরে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। খুব সম্ভবত ওরা সাঁতার কাটতে পারে না। সমুদ্রে ভাসতে ভাসতে অনেক কষ্টে একসময় এসে পৌঁছালাম সেই নৌকার কাছাকাছি। কয়েকজন মিলে আমাদের নৌকায় তুলে নিল। এটা একটা জেলেদের নৌকা। সবাই আমাদের নিয়ে ব্যস্ত হয়ে উঠল। এগিয়ে চলল নৌকা, আর পিছনে পড়ে রইল অজ্ঞাত সেই দ্বীপ, জঙ্গলি মানুষের দল, আমাদের সাধের আস্তানা। কিভাবে ওরা যোগাযোগ করে বেশ অনেকক্ষণ পরে আমাদের কোস্টাল গার্ডের একটা নৌকায় তুলে দিল। সেই নৌকায় করে আমরা ফিরে এলাম উপকূলে, মানুষের সভ্য পৃথিবীতে। কূলে পৌঁছে যখন দেখলাম চারপাশে মানুষজন, বাড়িঘর, তখন বুক ফেটে কান্না এলো দুজনের। দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম। ওখানেই একজন সহৃদয় ব্যক্তি আমাদের ফিরে আসতে সাহায্য করেন। এক বন্ধুকে ওই ভদ্রলোকের ফোন থেকে কল করে অনলাইনে টাকা চেয়ে পাঠাই। তারপর আর কি, ফিরে এলাম নিজেদের বাড়িতে। যে বাড়িখানা একঘেয়ে অসহ্য মনে হয়েছিল বলে বেরিয়ে পড়েছিলাম, সেই বাড়িটাই অনেক বেশি আকর্ষণীয় মনে হলো ফিরে আসার পর। তবে এমন দুর্গম প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া এক অদ্ভুত নেশা। যে একবার এই নেশার স্বাদ পেয়েছে, তাকে চার দেয়ালে বন্দি করে রাখা অসম্ভব। গল্প কিংবা সিনেমার মতো না হলেও এই ছিল আমার জীবনের প্রথম অভিযান। এরপর গত 3 বছরে এমন আরও 2টো অভিযান আমি করেছি। না, সেবারের মতো হারিয়ে যায়নি, গিয়েছিলাম স্বেচ্ছায়, সব প্রস্তুতি নিয়ে। সেসব ঘটনা শুনতে চাইলে পরে কখনো শোনাবো। আর তিয়াশার সঙ্গে আজ আমার বিয়ে। বাকিটা আপনারা ভাবুন। সবাই অপেক্ষা করছে, সময় মতো পৌঁছাতে হবে তো। চললাম।
শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার গল্প নির্জন দ্বীপের রহস্য অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।